আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোষ রসায়ন নিয়ে। এটা আসলে তোমাদের কিভাবে রিভিশন দিলে সব থেকে সুবিধা হয়, বা রিভিশনের জন্য কোন লাইনগুলো মাস্ট তোমাকে রিভিশন দিতে হবে, যে তথ্যগুলো না জানলেই নয়, সেগুলো নিয়ে আমরা 20-25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই রিভিশন ক্লাসটা শেষ করব। তো চলো চেষ্টা করে দেখা যাক কতদূর আমরা করতে পারি। তো কোষ রসায়ন এই অধ্যায়টাতে আমরা প্রথমেই, এখানে কোনো পড়ালেখা নাই। তারপরে আমাদের জীব কোষে রাসায়নিক উপাদান, এটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রোটোপ্লাজমের প্রায় 60 থেকে 90 ভাগ পানি। আমরা কোষ ও কোষের গঠন অধ্যায়ে পড়ছি 70 থেকে 90, যেটাই অপশনে থাকুক সেটা আমরা উত্তর দাগাইতে পারি। এরপরে রিভিশনের জন্য আমাদের জন্য যেটা পড়তে হবে, অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টা। এই 92টা, এই কথাটা জানলেই হয়েছে। তারপরে অ্যাটম কাকে বলে, এটা আমরা রিভিশনের জন্য পড়বো, আর কিছু পড়বো না। এটার ক্ষেত্রে আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, আমরা এগুলা ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলো নিয়ে আমাদের এখানে অত বেশি পড়াশোনা নাই। এই পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড কি, অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ড। আর গ্লাইকোসাইটিক বন্ড, এটার ক্ষেত্রে মোনোস্যাকারাইড। এই দুইটা কথা আমরা মন মনে রাখবো। হ্যাঁ, রিভিশনের জন্য এই দুটো কথা আমাদের লাগবে। এরপর আমরা এই ফাংশনাল যে গ্রুপ আছে এর মধ্যে আমাদের এই যে কার্বনিল, এটার ক্ষেত্রে অ্যালডিহাইড আর কিটোন, এটা যেহেতু আমরা জৈব রসায়নে পড়বো, তারপরে আমাদের এই দুইটা কথা, যে অ্যালডিহাইডের ক্ষেত্রে সিএইচও থাকে আর কিটোনের ক্ষেত্রে সিও থাকে, হ্যাঁ, ডাবল বন্ড দিয়ে। তারপরে এটার ক্ষেত্রে অর্গানিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এটা পড়তে হবে। ঠিক আছে, এটার যে সংকেতটা দেওয়া আছে, কিভাবে বন্ড গঠন করছে, এই কথাটা আমাদের জানতে হবে। তারপরে এটার ক্ষেত্রে আমরা, এটার ক্ষেত্রে যে পড়াশোনা করব, এগুলো তোমরা পড়তে চাইলে পারো, কিন্তু এই দুইটা মানে এই কার্বনিল আর এটার ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড, এই দুইটা পড়তেই হবে রিভিশনের জন্য, মাস্ট। এরপর আসো কার্বোহাইড্রেট। এই টপিক থেকে আমরা কি পড়াশোনা করব, এইখান থেকে আমরা যেটা পড়াশোনা করব, এই অনুপাতটা লাগবে 1:2:1। এই কথাটা লাগবে। গ্লুকোজের সংকেত, সুক্রোজের সংকেত, ফর্মালডিহাইডের সংকেত, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, এই চারটা সংকেতই আমরা আরেকবার রিভিশন দিয়ে ফেলবো। এরপরে আমরা যাই, এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে, যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট। হ্যাঁ, 50 থেকে 80 ভাগ। এটা তোমরা অবশ্যই রিভিশনে পড়াশোনা করবে, এই লাইনটা তোমরা পড়বেই। এরপরে আমরা চলে যাই যে বৈশিষ্ট্যতে যাই। বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই যে বেশি তাপ প্রয়োগে 3 নাম্বার কথাটা পড়বো, 4 নাম্বার কথাটা পড়বো। ঠিক আছে, এরপরে যদি চাও আর কি, তারপরে 5-6 নাম্বারটা পড়ে ফেলতে পারো, কিন্তু 2 আর 3 নাম্বারটা মাস্ট পড়বা রিভিশনে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসো, এটার ক্ষেত্রে এই টপিকে আমরা যে পড়াশোনাটা করব, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়, এই কথাটা মাস্ট পড়তে হবে। ঠিক আছে, এই 4 নাম্বার পয়েন্টটা মাস্ট পড়তে হবে। এরপর তুমি 3 নাম্বারটা পড়তে পারো, এবং এই 3 আর 4, এই দুইটা পড়লেই রিভিশনের জন্য ওকে হবে। এরপর এই সাইডে আসি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইটার ক্ষেত্রে আমরা এই যে কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা আমরা ফার্স্ট অধ্যায়টাতেই পড়াশোনা করছি। ওটার ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, এগুলো দেওয়া আছে। এরপরে আচ্ছা ঠিক আছে, তাহলে 9 নাম্বারটা থাকলো। 9 নাম্বারটা তোমরা রিভিশনের জন্য রাখবে। এটা তো তোমরা আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো নিজেদের মতো করে, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো। এটার ক্ষেত্রে আমাদের এই যে সঞ্চিত, এই সঞ্চিত অংশটা বেশি করে দেখতে হবে। আমরা এখানে আসি, যে সুগার যেগুলা আর নন সুগার যেগুলা, এগুলোর উদাহরণটা তোমরা একটু দেখবে। এরপরে রিভিশনের জন্য কোনটা লাগবে, এইটা মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10। হ্যাঁ, 3 থেকে 10, এই কথাটা লাগবে। এবং এরপর এই যে এটা বিল্ডিং ইউনিট হিসেবে কাজ করে মনোস্যাকারাইড। ওকে, এই দুটো কথা। এরপরে আমরা যাই, যেগুলা বলছে পেন্টোজ, হেক্সোজ, যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এখানে কিউপ্রাইস অক্সাইডে পরিণত হয়, এই কথাটা পড়বা। হ্যাঁ, যা লাল অদক্ষেপ হিসেবে জমা হয়, এই কথাটা আমাদের জন্য দরকারি। এরপরে ট্রায়াজ আছে, ট্রায়াজে যে কথাগুলো বলা হয়েছে, যে আচ্ছা এটা কি কিটোন গ্রুপ, একটা অ্যালডিহাইড গ্রুপ, এগুলো তোমরা পড়ছো, কিন্তু এখান থেকে আমাদের যেটা লাগে যে রিডিউসিং সুগার, এই যে অ্যালডিহাইড আর কিটোন গ্রুপকে বলা হচ্ছে রিডিউসিং সুগার বা রিডিউসিং গ্রুপ। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপরে টেট্রোজ, টেট্রোজের ক্ষেত্রে কারা আছে এটা একটু পড়তে হবে। এই যে এরিথ্রোজটা পড়তে হবে, এরিথ্রোজ পড়তে হবে। আর কিটোজের ক্ষেত্রে এরিথ্রোলোজ, এই দুটো কথা আমাদের পড়তে হবে। তারপর রিভিশনের জন্য আর কোনটা থাকলো, যে অ্যালডোজের মধ্যে, পেন্টোজের মধ্যে কারা কারা আছে, আর কিটোজের মধ্যে কারা কারা আছে, এটাও আমাদের রিভিশনে রাখতে হবে। এরপরে আসি রাইবোজে। রাইবোজের ক্ষেত্রে এই বিজ্ঞানীর নামটা জানতে হবে, কে আবিষ্কার করছেন, এবং এটা কত ডিগ্রি গলনাঙ্ক।
এবং এটা ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এটা আমরা পার্থক্য তো পাবো, সমস্যা নেই, এটা একবার দেখলা তোমরা। এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এটার ক্ষেত্রে এর আণবিক সংকেতটা কি, কয় নং কার্বনে, ডিঅক্সি মানে 2 নং কার্বনে, এটা থাকবে না, এইটুকু আমরা জানলাম। এবং এর সাথে আমরা যেটা জানবো, রাইবুলোজে আসো, রাইবুলোজে এসে আমরা কিটোপেন্টোজ বলা হয় এই কথাটা আমরা জানলাম। এরপর এটা জানবো, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসেবে কাজ করে, ওকে। এবং এই পার্থক্যের মধ্যে 2 নাম্বারটা ফারফিউরাল অ্যাসিড এবং লেভুলিনিক অ্যাসিড, যে কোনো কোচিং সেন্টার এখান থেকে প্রশ্ন করলে তোমাকে এই নাম্বার প্রশ্নটা দিবেই দিবে, ঠিক আছে। এরপরে তুমি কি করবে, যে এই যে ওএইচ গ্রুপ কোনটাতে, হাইড্রোক্সিল গ্রুপ কোনটাতে কাজ করে আর কোনটাতে কেবল এইচ থাকে, এটা একটু দেখে নিলে। এর সাথে যদি পারো, তারপরও যদি পারো তাহলে 5টি 4টি এটা পড়বে, কিন্তু এই 2 নাম্বারটা মাস্ট পড়বে, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসেই আসে। তারপরে হেক্সোজে আসো, হেক্সোজে, হেক্সোজে সমস্যা নাই। আচ্ছা, এটার মধ্যে দেখো কারা অ্যালডোজ শর্করা, কারা কিটোজ শর্করা, হ্যাঁ, এটা দেখতাম। তারপরে আমরা এখানে আসি গ্লুকোজ থেকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পড়েই থাকে, সেটা হচ্ছে এই যে কত ভাগ, 12 থেকে 30 ভাগ, এই পড়াটা পড়বো। তারপরে আঙ্গুরের শর্করা বলা হয় এই কথাটা, ঠিক আছে, এটা মাস্ট। এবং শ্বসনের ক্ষেত্রে যে প্রাথমিক পর্যায়ে আমরা কি, এটাতে আমরা কি পাই, গ্লুকোজ পাই। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি যে বৈশিষ্ট্যতে অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, ইথারে অদ্রবণীয়, এই কথাটা লাগবে। গ্লুকোজের ব্যবহারে রোগীর পথ্য হিসেবে এই কথাটা লাগবে। এরপর ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা এটা পড়বা। তারপরে ভিটামিন সি, এটা মাস্ট, এটা মাস্ট পড়তে হবে, হ্যাঁ, ডিভিশনের জন্য। আচ্ছা, তারপরে তারপরে আমরা যাই রিং স্ট্রাকচার, এখানে এটার ক্ষেত্রে। আচ্ছা, এই যে বিটা গ্লুকোজ, এটা কি করে, সেলুলোজ, আর আলফাটা কি, স্টার্চ। সেলুলোজ কি, গাঠনিক উপাদান, হ্যাঁ, কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা দেখছি। আর স্টার্চ কি, সঞ্চিত, এটা আমরা পিকচারে দেখে আসছি, তাই না, আমরা ওই ছকে দেখে আসছি। তো এখানের ক্ষেত্রে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে উদ্ভিদে কোনটা থাকে, ডি গ্লুকোজ, এখান থেকে এই প্রশ্নটা, এই ছক মানে এই প্যারা থেকে এই প্রশ্নটা সব জায়গার পরীক্ষাতেই আসে। এবার ফ্রুক্টোজে আসি, ফ্রুক্টোজের ক্ষেত্রে কি আছে, এই যে অধিকাংশ পাকা এবং মধুতেও এটাকে পাওয়া যায়, এবং এর জন্য এটাকে ফ্রুট সুগার বলা হয়, ঠিক আছে। ফ্রুট সুগার বলা হয় কোনটা, ফ্রুক্টোজ। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে আমরা যাই, কোথায় যাব, বৈশিষ্ট্যতে যাই। বৈশিষ্ট্যতে গিয়ে 1 নাম্বারটা মাস্ট লাগে, 1 নাম্বারটা মাস্ট লাগে, হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রে 1 নাম্বারটা মাস্ট লাগে। এটার ক্ষেত্রে দেখো কোনটাকে গ্রেপ সুগার বলা হয়, কোনটাকে ফ্রুট সুগার বলা হয়, এটা পড়তে হবে মাস্ট। তারপরে রিং স্ট্রাকচারটা এটা কি, আর এটার ক্ষেত্রে এটা কি, এই 5 নাম্বার আর 2 নাম্বারটা মাস্ট পড়বে, ঠিক আছে। আচ্ছা, এবার মনোজের ক্ষেত্রে, ম্যানোজের ক্ষেত্রে আমরা যাই। ম্যানোজ একটা অ্যালডোজ সুগার, আর গ্যালাক্টোজ একটা অ্যালডোজ সুগার, এই দুইটারই কি আণবিক সংকেত একই। এখন আসো, এই দুইটা তুমি পড়ছো না পড়ছো ভুলে গেছো, কোনো সমস্যা নাই। তুমি আপেক্ষিক মিষ্টতা, এখান থেকে প্রত্যেকটা জায়গায় কোশ্চেন আসে। এটার ক্ষেত্রে দেখো সুক্রোজ, তারপরে গ্লুকোজ, এগুলো সবগুলোই পড়তে হবে। এর মধ্য থেকে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো প্রত্যেকটা কোচিং সেন্টার এখান থেকে কোশ্চেন নেয়। তুমি স্যাকারিনটাও সাথে পড়বে, ঠিক আছে, স্যাকারিনটাও 500, এটার সাথে সাথে পড়ে ফেলবে। 16 × 2 = 32, এটা 74, 173, যেভাবে মনে রাখছো তোমরা সেভাবে মনে রাখো, কোনো সমস্যা নেই, যে যেভাবে পারো সেভাবে মনে রাখো। এটার ক্ষেত্রে ডাইস্যাকারাইড যারা যারা আছে, এটার ক্ষেত্রে এই ম্যালটোজটা বেশি ভালো করে মনে রাখবে। আর এই দুইটা আশা করি তোমরা পারবে, সুক্রোজ থেকে কি হয় আর ল্যাকটোজ থেকে কি হয়। আর এই যে মনোস্যাকারাইডের বন্ধন, এটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে, এটা আমরা আগেও পড়ছি। এখন এখান থেকে কোশ্চেন একবারে ডিরেক্ট এই কোশ্চেনটা হয়, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা, সুক্রোজ, আর কোনো কথা নেই, এটাই হচ্ছে বড় কথা। এবং এটার ক্ষেত্রে এগুলো হচ্ছে রিডিউসিং সুগার, আর সুক্রোজ হচ্ছে রিডিউসিং সুগার না। এরপরে এখান থেকে আরো যে পড়াশোনা আছে এটার ক্ষেত্রে এইটা, যে কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে, এটা তোমরা রিভিশনের জন্য এটা মাস্ট রাখবে। মধুর কাঁচামাল হিসেবে সুক্রোজ, এটা যারা একটু অতিরিক্ত ভালো পড়াশোনা করতে চাও তাদের জন্য, ঠিক আছে। আর এটা যে চিনির ক্ষেত্রে আমাদের এই যে সুক্রোজের সংকেতটাও লাগবে। যদি বলো যে দুইটা পড়বো ভাইয়া, তাহলে এখান থেকে এই উদ্ভিদের ডাইস্যাকারাইড এটা পড়বা, আর এই যে এই লাইনটা পড়বা। তারপরে আসো, ইক্ষুর রসের কত পার্সেন্ট সুক্রোজ, এটা পড়লাম। এটা পড়ার পর আমরা চলে যাব বৈশিষ্ট্যতে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আচ্ছা, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা গলনাঙ্ক কত এটা জানবো, হ্যাঁ, গলনাঙ্ক কত এটা আমরা জানবো। এরপরে আমরা চলে যাব
সেলোবায়োজের ক্ষেত্রে কি, বিটা ডি গ্লুকোজ, হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো। এবং সেলুলোজ আর লিগনিনের আংশিক ভাঙনের ফলে, এই কথাটা মাথায় রাখবো। তারপরে আমরা চলে যাই যে এটাকে ব্রোমিন পানি দ্বারা জারিত করলে কোন অ্যাসিড তৈরি হয়, এই কথাটা আমরা জানি। তারপরে ম্যালটোজের ক্ষেত্রে কি জানবো, এটা আলফা ডি গ্লুকোজ, এটা বিটা এটা আলফা, হ্যাঁ, এটা আমরা জানি। এবং স্টার্চের আংশিক ভাঙনের ফলে ম্যালটোজ হয়, এটা জানবো। তারপর অলিগোস্যাকারাইডে আসি। অলিগোস্যাকারাইডে যে পড়াশোনাটা আছে, অলিগোস্যাকারাইডে আমরা তেমন পড়াশোনা পাই না। তো ট্রাইস্যাকারাইডে আসি। ট্রাইস্যাকারাইডে কতটুকু জানা লাগে, এই যে র্যাফিনোজ, এটা থেকে কি উৎপন্ন হয়, এটা লাগবে, ঠিক আছে। তারপরে টেট্রা, এটার ক্ষেত্রে এর উদাহরণগুলো পড়া লাগবে। তারপরে এটার ক্ষেত্রে ভার্বাকোজ, এই উদাহরণটা পড়া লাগবে। পলিস্যাকারাইডের এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, গাঠনিক পলিস্যাকারাইড কারা কারা, সঞ্চয়ী কারা কারা, ওই যে আমরা যে চিত্র মানে পার্থক্য বা ছক দেখছিলাম, ওখান থেকে এই পড়াশোনাটা আসলে আসছে। এরপরে আমরা চলে যাই স্টার্চে। স্টার্চে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই দুইটা নিয়ে যে কথাবার্তা বলা আছে এখানে আমরা পাবো, এটা আমরা পড়বো একটু, হ্যাঁ। এবং এখানের ক্ষেত্রে এই যে ধান, গম, আলু, এটা হচ্ছে প্রধান উৎস। এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বর্ণ ধারণ করে, নীল বর্ণকে ধারণ করে, কোনটার ক্ষেত্রে শাখা আছে কোনটাতে শাখা নাই, এই কথাগুলো আমরা চিত্রতে বা পার্থক্যতে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। কোনটা কালো বর্ণ ধারণ করে, কোনটা আবার এটা ধারণ করে, এগুলো আমরা সব পার্থক্যতে পড়বো। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই দুটো, কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, হ্যাঁ। এটা তুমি পরীক্ষা দেওয়ার আগেই বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলে এই কোশ্চেনটা দিয়ে দিছে, তো তোমাকে এটা করতে হবে। স্টার্চের ধর্মের ক্ষেত্রে যাই, আমরা মোটামুটি 11 মিনিট পার করে ফেলছি এটা পড়তে পড়তেই, তো একটু লেন্দি হতে পারে ভিডিওটা, তাও একটু কষ্ট করে তোমরা দেখে নিও, হ্যাঁ। স্টার্চের ধর্মের ক্ষেত্রে এই যে আয়োডিন দ্রবণ নীল বর্ণ, এটা মাস্ক পড়বে, এবং 5 নাম্বারটা পড়বে, এর সাথে 2 নাম্বারটা পড়বে, ঠিক আছে। তারপরে আমরা যাই, আমরা একটু তাড়াতাড়ি আগাইতে থাকি। স্টার্চের ব্যবহারের ক্ষেত্রে যে পড়াশোনাটা আছে সেটা হচ্ছে এইটা, স্টার্চ গ্লুকোজে পরিণত হয়, এই কথাটা পড়তে হবে মাস্ট, ঠিক আছে। এই কথাটা মাস্ট পড়তে হবে। এরপর সেলুলোজে আসো। সেলুলোজ কি, বিটা ডি গ্লুকোজ, আচ্ছা, এটা আমরা জানলাম, হ্যাঁ। এবং এটার ক্ষেত্রে সেলুলোজের ক্ষেত্রে যেটা লাগে এইটা, যে তুলায় কতখানি, লিনিনে কতখানি, এটার কত পার্সেন্ট পার্সেন্ট, এই পার্সেন্ট গুলো সব লাগে। কোনটা মানে পার্সেন্টের ক্ষেত্রে সত্য নয় বা কোনটা একবারে ডিরেক্ট প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে। এবং যে কোনো কোচিং সেন্টার এই কোশ্চেনটা নিতে বাধ্য এখান থেকে। এরপর আসো, এরপরে তোমরা যদি একটু পড়তে চাও, এখানে বিজ্ঞানের নামগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়তে পারো, কোন বিজ্ঞানী কি করছে, আর না পড়লেও সমস্যা নাই। তারপরে এখানে আসো সেলুলোজের ধর্ম। সেলুলোজের ধর্মতে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে, আচ্ছা, এই যে কোনো রং দিছে কিনা এটা একটু পড়বো, ঠিক আছে। তারপরে সেলুলোজের কাজ, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ভার বহন করে, এই কথাটা লাগবে, হ্যাঁ, ভার বহন করে, এই কথাটা লাগবে, ভার বহন করে, এই যে ভার বহন, ভার বহনের দায়িত্ব পালন করে, এটা কোশ্চেন কিন্তু একটু হার্ড কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসো সেলুলোজের ব্যবহার। সেলুলোজের ব্যবহারে 3 নাম্বারটা মাস্ট, 3 নাম্বারটা মাস্ট পড়তে। তারপরে অ্যাসিটেট ফিল্মে ব্যবহার করা হয়। তারপরে এখান থেকে স্টেশনারি ফেজ, এই কথাটা। তারপরে আমরা কেন সেলুলোজ হজম করতে পারি না, সেলুলোজ এনজাইম থাকে না তাই। আচ্ছা, তারপরে এখানে স্টার্চ আছে, গ্লুকোজ আছে, ওই যে যেটা সেলুলোজ আছে এটার মধ্যে পার্থক্য বললাম, যে কোনটা শাখান্বিত কোনটা অশাখান্বিত, হ্যাঁ। তারপরে নীল বর্ণ ধারণ করে কোনটা বর্ণ ধারণ করে না, এই দুটো মাস্ট পড়তে হবে। তারপরে এই যে আলফা কোনটা, বিটা কোনটা। তারপরে আমরা গ্লাইকোজেনে যাই। গ্লাইকোজেনে আমরা যেটা পড়াশোনা করতে পারি সেটা হচ্ছে যে আণবিক সংকেতটা করতে পারি, ঠিক আছে। এবং গ্লাইকোজেনে যেটা আসে সেটা হচ্ছে পেশি নিয়ে কথাবার্তা আসে। পেশির ক্ষেত্রে এই যে আয়োডিনে বর্ণ কেমন, আবার ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফেরত আসে, এবং যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। এটার ক্ষেত্রে পেশিতে সঞ্চিত থাকে, পেশির কাজে শক্তি যোগায়, এবং গ্লুকোজের মাত্রা তো আমরা এখানেই পাই। ঠিক আছে, পেশির কথাটাই বেশিরভাগ সময় পরীক্ষায় দিয়ে থাকা হয়। হ্যাঁ, তারপরে রিডিউসিং সুগার, এটা কারা কারা রিডিউসিং সুগার, কারা কারা নন রিডিউসিং সুগার, এগুলো তো আগে পড়লাম, এখানে জাস্ট একবার রিভিশন দেওয়া হবে। হ্যাঁ, হেমিসেলুলোজ কারা কারা আছে, কাইটিন, এটার ক্ষেত্রে পরীক্ষায় তো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এটা তো এই কাইটিন নিয়ে মানে ছত্রাকের কোষ প্রাচীর যে কাইটিন নিয়ে নির্মিত, এটা 2বার পরীক্ষায় আসছে, হ্যাঁ, মেডিকেলে গত 5 বছরের মধ্যে 2বার আসছে। তো এরপরে আসো, এখানের মধ্যে আমরা একটু খুঁজি যে ডেরিভেটিভস, এখানে অনেক কথাবার্তা বলছে। এটার ক্ষেত্রে তরুণাস্থির প্রধান দ্রব্য, এটার ক্ষেত্রে গ্লাক্টোস্যামিন, এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আমরা চলে যাই যে ভূমিকার ক্ষেত্রে কি বলেছে,
শুষ্ক ওজনের আবার ওই পড়াশোনাটা রিভিশন হলো। তারপরে এটার ক্ষেত্রে এই যে লুব্রিকেন্টটা মাস্ট পরীক্ষায় দিব। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা অ্যামাইনো অ্যাসিড। 15 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা আরেকটু দ্রুত পড়ার চেষ্টা করি। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়াশোনা কি করব? অ্যামাইনো অ্যাসিড নিয়ে যে পড়াশোনাটা করব, যে অ্যামাইনো অ্যাসিডটা আসলে কার মনোমার। এটা হচ্ছে প্রোটনের মনোমার। এই কথাটা আমরা জানলাম। এই কথাটা আমরা জানলাম যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, এই কথাটা আমরা পড়লাম। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে যেটা লাগে এই যে এটা সিরিন আর সিস্টিন, এই দুটো কথা আমরা পড়বই পড়বো। এরপর আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যতে যাই। 2 নাম্বারটা কোথায় কোথায় দ্রবীভূত হয় না হয় এগুলো নিয়ে আমরা জানলাম। জুইটা আর আয়নটা মাস্ট, ঠিক আছে। এই দুইটা আমরা মাস্ট পড়বো। এবং কেন্দ্রীয় কাকে ঘিরে থাকে, এগুলো কারা কারা আছে, এটার ক্ষেত্রে একটু দেখে ফেলো, বা এখান থেকে দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারো। এরপরে আমরা যাই অ্যামাইনো অ্যাসিডের। এটার ক্ষেত্রে 28টা, এই কথাটা আমরা পড়বো। এবং অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক, এগুলো প্রত্যেকটার উদাহরণ আমাদের পড়তে হবে। তারপরে এগুলো একটু পড়তে পারো বা একটু হালকা পাতলা স্কিপ করতে পারো। এটার ক্ষেত্রে এই যে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এটা মাস্ট পড়তে হবে। অর্নিথিন, সাইট্রুলিন আর হেমোসেরিন। এটার ক্ষেত্রে কে কোনটা কাজ করে এটাও মনে রাখতে হবে, যে হেমোসেরিন কি করে, ইউরিয়া সংশ্লেষণে অর্নিথিন কি করে। এবং এটা তো কোটি কোটি বার পরীক্ষায় আসে। হাইড্রোক্সি প্রোপিন, এটা কি বিরল অ্যামাইনো অ্যাসিড, এটা কালকের পরীক্ষা তো আসে। ঠিক আছে, যে কোনো পরীক্ষার্থী এটা তোমার স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপরে অত্যাবশ্যকীয় কারা কারা, শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যক কোনটা, কি বলে অনাবশ্যকীয়, এটার ক্ষেত্রেও কয়টা, শিশুর ক্ষেত্রে কয়টা, এগুলো ভুল করা যাবে না। কোনটাতে 8টা, কোনটাতে 10টা, বা শিশুদের ক্ষেত্রে কারা কারা আর্জিনিন আর হিস্টিডিন, এটা তো মোস্ট ফেভারিট একটা কোশ্চেন। তারপরে 20টি অ্যামাইনো অ্যাসিডের তালিকা এইভাবে মুখস্থ, তোমরা যে যেভাবে পারছো। তোমরা যে ছন্দ দিয়ে পড়ছো, ছন্দ দিয়ে, আমি পার্সোনালি ছন্দ পছন্দ করি না, তারপর তোমাদের যদি মনে হয় যে যেভাবে পারছো সেভাবে পড়ে ফেলতে পারো। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে প্রোটিন তৈরি আর প্রধান কাজ, এটা তো তোমরা জানোই। তো এর সাথে সাথে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে মেলানিন রঞ্জক সৃষ্টিতে, এই কথাটা পড়তে হবে। ইউরিয়া সংশ্লেষণে এটা পড়তে হবে। এই দুটো কথা মাস্ট পড়তে হবে। এবার প্রোটিনে আসি। প্রোটিনে আসলে আমরা যেটা দেখতে পাবো, প্রোটিনের ক্ষেত্রে এই যে ইনসুলিনে 51টি, এই কথাটা মাথায় রাখবা। আর প্রথম শব্দটি প্রয়োগ করেন কে, এই কথাটা পড়তে হবে। এরপরে আমরা আসি পেপটাইড বন্ড। প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড বন্ড আছে এই যে কত পার্সেন্ট, 50%, এটা পড়তে হবে, ঠিক আছে। এরপরে পেপটাইড বন্ড, প্রোটিন হলো পলিপেপটাইড, হ্যাঁ পলিপেপটাইড, এটা পড়তে হবে। পলিপেপটাইড হচ্ছে 50-টির বেশি থাকতে হবে। এরপরে এটার ক্ষেত্রে আমরা কোলাজেনটা মাস্ট করব, লাইসোজাইমটা মাস্ট করব, আর হিমোগ্লোবিনটা আমরা কি, আমরা প্রাণী বিজ্ঞানী পেয়ে যাবো। তারপরে প্রকরণ নিয়ে পড়াশোনা আছে। আচ্ছা যাক, আমরা বৈশিষ্ট্যতে যাই। বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করব, কোনটাতে কোন দ্রবণ, এটা আমরা পড়বো। তারপরে আচ্ছা, এটা পড়লেই হয়েছে আপাতত। তারপরে যদি এই যে এই কথাটা পড়তে পারো তাহলে ভালো, আর না পড়লে নাই। এরপর আসো গাঠনিক প্রোটিন। এটার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে এটাতেই, এখান থেকে স্ক্লেরোপ্রোটিন, এই কথাটা থাকবে। কেরাটিন, এটা মাস্ট। তারপরে এই ফাইব্রাইন, এটা তুমি প্রাণীর আচরণ যখন এই অধ্যায়টা পড়বা তখন এটা পেয়ে যাবা। আর কোলাজনের ক্ষেত্রে কন্ড্রিন, তো ওই যে তুমি তরুণাস্থি থেকেই কন্ড্রিন কথাটা পেয়ে যাবা, হ্যাঁ। আর এই যে সেইন, অস্থি, এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কেরাটিন আর স্ক্লেরোপ্রোটিন, তারপরে বাকিগুলো পড়বা। কার্যকরী, আচ্ছা প্রোটিন, এটার ক্ষেত্রে কারা কারা আছে এগুলো একটু রিডিং দিবা রিভিশনের জন্য। তন্তুময় কারা কারা আছে, উদাহরণগুলো জাস্ট রিডিং দিতে পারো। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা থাকেই থাকে, গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ কারা কারা, বা কোনটা নয় নয়, এরকম কথা থাকে, ঠিক আছে। আর এই যে গঠন অনুসারে কয় প্রকার, 4 প্রকার, এটা পড়বো। তারপরে আসো এটার ক্ষেত্রে সরল প্রোটিন কারা কারা আছে, 7 ভাগে ভাগ করছে। এগুলোর ক্ষেত্রে এগুলো একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও তোমাদেরকে এই যে গম বীজে কোনটা থাকে, হ্যাঁ দুধে কোনটা থাকে, এ, এই ডিমের সাদা অংশ কোনটা থেকে, এগুলো পড়তে হবে, হ্যাঁ। আর যারা আরেকটু হার্ড প্রিপারেশন নিবা তাদেরকে পড়তে হবে যে কোনটা দ্রবণে, কোন দ্রবণে, পানিতে কোনটা, অ্যাসিডে কোনটা, এগুলো তোমাদেরকে পড়তে হবে, যারা একটু দ্রবণীয় অদ্রবণীয় কথা। গ্লোবিউলিনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই চীনা বাদানে এরাচিন, এই কথাটা আমরা পড়বো, ঠিক আছে। এরপরে তো আরো কথা আছেই, যে মাংস পেশি হলে কি, রক্ত রস হলে সিরাম, ঠিক আছে। ডিমের কুসুম এই দুটাতে প্যাঁচ খাওয়া হয় না, হ্যাঁ এই দুটার সাথে প্যাঁচ খাওয়া হয় না। তারপরে গ্লুটেনিন আছে। গ্লুটেনিনের ক্ষেত্রে এই দুটা তো কোটি কোটি বার পরীক্ষায় আসছে, হ্যাঁ, এই গমের ক্ষেত্রে আর চালের ক্ষেত্রে। এই প্রোলামিন এখানের ক্ষেত্রে 100% ইথানলে অদ্রবণীয়। আচ্ছা আর কি, এখানে কি আছে, 70 থেকে 80% ইথানল দ্রবণীয়, পানীয় অ্যাবসুলেট ইথানল।
আচ্ছা ঠিক আছে, এটার ক্ষেত্রে 70 থেকে 80%। এখান থেকে পরীক্ষায় কোনটা সবসময় আসে, এই ভুট্টা জেইন কথাটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, এটা মাস্ট পড়বা, এরপরের দুটো তো পড়বা কিন্তু এটা মাস্ট পড়বা। এরপর আসো হিস্টোনের ক্ষেত্রে, আমরা তো ফার্স্ট অধ্যায়টাতে হিস্টোন নিয়ে কথাবার্তা পড়ছি, হ্যাঁ নিউক্লিক অ্যাসিডের ওইখানে আমরা হিস্টোন নিয়ে কথাবার্তা পড়ছি। তো কারা কারা আছে এটা একটু দেখবা, যদি না পারো তো রাখো। এই প্রোটামিনটা পড়তে হবে, এটা ক্ষুদ্র প্রোটিন, এটা পরীক্ষায় মোস্ট ওয়ান্টেড কোশ্চেন, যে ক্ষুদ্র প্রোটিন কোনটা। হ্যাঁ, আর একটা বিরল অ্যামাইনো অ্যাসিড, এই দুইটা কোশ্চেন হচ্ছে মোস্ট ওয়ান্টেড। এরপরে আসো, এটা কোথায় থাকে, স্যামন মাছে, হ্যাঁ স্যামন মাছে। এবার আসি আমরা, আচ্ছা কেরাটিন, কোলাজেন, হাড়ের টেন্ডন এগুলো আমরা মোটামুটি জানি, ওই একটু আগেও পড়ছি স্ক্লেরোটিন প্রোটিন নিয়ে। এবার আমরা এইখানে আসি, নিউক্লিয় প্রোটিন হচ্ছে মোটামুটি আমরা পারবো, এটাও পারবো। এই যে এটা গ্লাইকোপ্রোটিনের নাম যে মিউকোপ্রোটিন, এই কথাটা জানতে হবে। আচ্ছা, তারপরে আসো লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন তো আমরা ফার্স্ট অধ্যায়টাতে আমরা পড়ছি মোটামুটি। ক্রোমোপ্রোটিন এটাও আমরা পড়াশোনা করছি, হ্যাঁ ক্রোমোপ্রোটিন আমরা পড়াশোনা করছি। মেটালোপ্রোটিনে কোন কোন মেটাল আছে এটা একটু, এই যে যেমন দুইটা পড়ে ফেলবা। ফসফোপ্রোটিনের ক্ষেত্রে এই দুইটা, ডিমের ভাইটেলিন এই কথাটা পড়তে হবে, আর দুধের ক্যাসিনোজেন, এই দুইটা। এটা কি ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে এখানে, হ্যাঁ ডিমের ভাইটেলিন এই কথাটা ডিরেক্ট বলে দিবে, এটা কোন কার উদাহরণ। তারপরে আসো, তারপরে আমরা যদি এইখানে যাই, এটার ক্ষেত্রে উদ্ভূত প্রোটিন কারা কারা আছে এই উদাহরণগুলো লাগবে, পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন। ঠিক আছে, এরপরে কে থেকে কে উৎপন্ন হয় সেটা পরের হিসাব, আগে এই চারটার নাম করতে হবে। এরপরে আসো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এগুলো মোটামুটি পার পাই। তারপরে আমরা প্রোটিনের কাজের ক্ষেত্রে যদি যাই, প্রোটিনের কাজের ক্ষেত্রে আমরা কোনটা পড়াশোনা করতে পারি, এই যে ইন্টারফেরনটা পড়তে পারি, হ্যাঁ ইন্টারফেরনটা পড়তে পারি। এটা কি করে, এই যে রোগ নিরাময় করতেছে, ভাইরাস জনিত রোগ, আর এবং রডোপ্সিন কথাটা পড়তে পারি। আচ্ছা, আর 1 গ্রাম প্রোটিন জারণে কত কিলো ক্যালোরি, এই তিনটা কথা পড়িও। তারপরে প্রোটিনের ভূমিকা, ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা বলছে। ওই যে ইন্টারফেরনটা আবার চলে আসছে, এটাতে একটু আগে পড়ছি, এটার মধ্যে এইটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড কোশ্চেন। এস ফ্যাক্টর আর এন্ডোরফিন এই দুইটা মোস্ট ওয়ান্টেড কোশ্চেন। তারপরে এটা যদি এখন নতুন কোশ্চেন, এটা একটু হার্ড কোশ্চেন হয়ে যাবে, অনেকে খুঁজেই পাবে না এই কোশ্চেন। তারপরে আসি, খাদ্য তালিকায় অনেক কথাবার্তা বলা আছে, আচ্ছা ঠিক আছে ভালো বলছে, বলতেই পারে তারা। আচ্ছা, এখানে আরো কথাবার্তা বলছে। তো আদর্শ প্রোটিন কোথায় পাওয়া যায়, এই দুটো কথা জানলা, এগুলা পড়ে আসলে কুলাইতে পারবে না, এগুলা তুমি আপাতত রাখো। এখন আসি আমরা কোথায়, আচ্ছা এগুলা এগুলা পড়ে আমরা কুলাইতে পারবো না, রিভিশনের জন্য আমরা এগুলা আপাতত না পড়ি। লিপিডের কোনো নির্দিষ্ট গলনা কোনো এই কথাটা আমরা পড়বো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি, এটা কোনটাতে দ্রবণীয় কোনটাতে অদ্রবণীয় কথাটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, এবং 4 নাম্বারটা মাস্ট, ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে, এটা একবার এস্টার হিসেবে কাজ করে, এটা মাস্ট লাগবে, হ্যাঁ। তারপরে আমরা যেতে থাকি লিপিডের ক্ষেত্রে। লিপিডের ক্ষেত্রে, আচ্ছা লিপিডের ক্ষেত্রে আমরা এই যে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এই কথাটা মাথায় রাখবা। তারপরে সরল লিপিড কোনগুলা কোনগুলা, এগুলা এই ছকটা ভালো করে একবার দেখে নিবা। তো এইখান থেকে সরল লিপিডটা মাস্ট পড়তেই হবে, যে নিচের কোনটা সরল লিপিডের উদাহরণ নয়, এটা ধরো বহু প্রচলিত একটা কোশ্চেন। ঠিক আছে, এরপর আমরা যাই, এরপর আমরা এই যে আণবিক গঠন অনুযায়ী 5 প্রকার এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, 5 প্রকার, জাস্ট খালি নামটা মাথায় রাখতে হবে যে 5 প্রকার, জাস্ট 5 প্রকার কথাটা মাথায় রাখবে। তারপরে এখানে আসো, এখানে আসো সরল লিপিডের ক্ষেত্রে তারা অনেক কথাই বলছে, অনেক কিছুই তারা বলছে। আমরা ফ্যাটের ক্ষেত্রে কি কাজ করে, কারা কারা আছে, এবং তেলের ক্ষেত্রে কি বলছে, এগুলো একটু জাস্ট পড়তে পারো। এখানে তোমাদেরকে দিয়ে রাখছে, তারপরও আমাদের পরীক্ষায় যেটা আসবে এটা 2 নাম্বারটা, এইটা মাস্ট, এই 2 নাম্বারটা মাস্ট পড়তে হবে। ঠিক আছে, তারপরে এটা তোমার যার যেটা ভাবে ভালো মনে হয় যে এটা করতে পারো নাও পারো। ঠিক আছে, মানে তোমাদের কাছে যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হয় এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এবার আসো ট্রাই গ্লিসারাইড, এটার ক্ষেত্রে এটা একটা ডিহাইড্রেশন প্রক্রিয়া, এই কথাটা মাথায় রাখো। তারপরে এই যে স্যাচুরেটেড কারা কারা আছে এবং আনস্যাচুরেটেড কারা কারা আছে, এই দুইটা। আর এটার ক্ষেত্রে স্টিয়ারিক অ্যাসিড, এই দুইটা মাস্ট। ঠিক আছে, তারপরে এই যে রক্ত চলাচলের পথকে শুরু করে, এই কথাটা একটু রিভিশনের জন্য রাখি, এটা তোমাদের জন্য উপকার হবে। তারপরে সিস্টান্স এগুলো পড়াশোনা হয়েছে, এটা সমস্যা নাই, ওমেগা 5 83 এটা পারবা। আচ্ছা, মোমের ক্ষেত্রে যাই, মোমের ক্ষেত্রে পরিসরটা জানতে হবে, পরিসরটা লাস্ট সময় একটু পরিসরটা একটু দেখে যাও। তারপরে মোমের কাজের ক্ষেত্রে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে এই 2 নাম্বারটা,
দুই নাম্বারটা এই যে প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। তারপরে আমরা ফসফোলিপিডের ক্ষেত্রে আছি। ফসফোলিপিডের ক্ষেত্রে আছি এই যে ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, এই কথাটা মাস্ট। আর এনজাইমের পুস্তিটি তো আগেই পড়ছি। তারপরে ফসফোলিপিড নামগুলা লেসিথিন, সেফালিন আর প্লাজমা লোজেন। হ্যাঁ, এই তিনটা নাম মাস্ট। তারপরে গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিডের ক্ষেত্রে আসি। গ্লাইকোলিপিড আর গ্লাইকো প্রোটিন মিলে গ্লাইকোক্যালিক্স, এটা আমরা ফার্স্ট অধ্যায়টাতে পড়ছি। ঠিক আছে, এগুলো আমরা জানি। তো এখান থেকে যে পড়াশোনাটা আমাদের করতে হবে, সালফার থাকলে সালফোলিপিড আমরা পারবো। হ্যাঁ, এটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। তো এটার ক্ষেত্রে এই যে লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে, এই কথাটা আমরা পড়বো দুই নাম্বারটা। তারপরে এটার ক্ষেত্রে এটা আমাদের সবসময় পড়তে হয়, তো এটার মধ্যে থেকে পরীক্ষা আসে ব্যাড কোলেস্টেরল, এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারেই পড়ছে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা আমরা পড়বো, স্টেরয়েডের ক্ষেত্রে আমরা যে পড়াশোনাটা করব, স্টেরয়েডের উদাহরণ আমরা পড়বো। হ্যাঁ, স্টেরয়েডের উদাহরণ এই যে কোলেস্টেরল, তারপরে এটা, তারপরে এই যে ডিজিটালিন। ডিজিটালিন তো মাস্ট পরীক্ষা আসবে, যে হৃদপিণ্ডের হৃদরোগের জন্য কোনটা স্টেরয়েড আমরা ব্যবহার করি। হ্যাঁ, ডিজিটালিন এটা আসবেই, ডিজিটালিনটা আসবেই, আসবে মাস্ট। তো এরপরে কোলেস্টেরল লো ডেনসিটি আর হাই ডেনসিটি কোনটা কত আছে, কত পার্সেন্ট, এই দুইটাই লাগবে। কোনটা খারাপ, করোনারি থ্রোম্বোসিস, এই কথাটা লাগবে। তারপরে আমরা এটার ক্ষেত্রে এই যে সুগন্ধি প্রসাধনী, সুগন্ধি কথাটা টারফিনস, এটা আমাদের মাস্ট। সুগন্ধি থাকলেই টারফিনস। তারপরে আমাদের এখানে আমরা পড়াশোনা কি করব, আচ্ছা, এটার ক্ষেত্রে এই রডোপ্সিন কথাটা লাগবে। রডোপ্সিন দৃষ্টিশক্তি, রডোপ্সিন এটা আমরা সমন্বয় অধ্যায়ও পাবো। হ্যাঁ, প্রাণী বিজ্ঞানের সমন্বয় স্টেরয়েড থেকে। এটার ক্ষেত্রে এই যে লো ডেনসিটি বেশি থাকা ক্ষতিকর, এই কথাটা পড়বা। তারপরে ভিটামিন সমূহ, এই যে ভিটামিন কে কোথায় থাকে, সবুজ শাকসবজিতে, এই কথাটা লাগবে। এবং ভিটামিন ডি, এটা তো পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। হ্যাঁ, কোনটা কোথায় কাজ করতেছে, হ্যাঁ, বা এটাও পড়ে নিবা একটু, এই তিনটা কথা পড়ে নিও। তারপরে বহু যুগ ধরে এই প্রশ্নটা তোমরা পেয়ে আছো, সেটা প্রাণী বিজ্ঞানও পাইতে পারো, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রেও ধরতে পারো, যে কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা চর্বিতে, এটা পরিপাক অধ্যায়ে আমরা পাবো। হ্যাঁ, প্রাণী বিজ্ঞানের পরিপাক অধ্যায়ে আমরা পাবো। তো এরপরে আমরা যাই যে কারা কারা আছে, এই দুটো পড়বা। ঠিক আছে, এরপরে এখানে যদিও এটা আবার পুনরায় দিয়ে রাখছে, এটা পুনরায় দিয়ে রাখছে, তো এটার ক্ষেত্রে ওই একই কথা আবার চলে আসছে, পুস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। এই যে টারফিনস, এটা সুগন্ধি হিসেবে কাজ করে। তারপরে এদের কাজ অনেক কিছু দেওয়া আছে। স্টেরয়েডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। ঠিক আছে, এখানে যা বলা আছে সবটাই স্টেরয়েডটা মাস্ট পড়ে পরীক্ষা দিতে আসতে হবে। এবার এনজাইমে চলে যাই, লাস্ট টপিক। এখানে আমাদের প্রায় 28 মিনিট হয়ে গেছে, আমরা চেষ্টা করব যার অল্প সময়ের মধ্যে শেষ করতে দিতে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের ইস্ট কোষের জাইমে যে কথাটা মাস্ট পড়তে। ঠিক আছে, আর ইউরিয়েজ কথাটা, ইউরিয়েজ কথাটা কিভাবে আসে এটা আমরা একটু খেয়াল করব, একটু পরেই দেখতে পাবো যে কোথা থেকে আসলে কি করতে হচ্ছে। এটার ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে এই পিএইচটা লাগবে, এবং কোন তাপমাত্রা, এটা লাগবে। এরপরে কোথায় দ্রবণীয়, তারপরে এই যে কার্যকারিতা সুনির্দিষ্ট, এনজাইমের ভৌত বৈশিষ্ট্য নয় কোনটি, এরকম কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। সব পড়লে তো আসলে হবে না, তোমাকে রিভিশনের জন্য সব পড়লে তুমি মাথায় নিতে পারবা না। তাই তোমাকে যে কাজগুলো করতে হবে, যেগুলো মোস্ট ওয়ান্টেড কোশ্চেন সেগুলোর দিকে ফোকাস দিতে হবে, যেগুলো আমাকে মাস্ট, যাতে আমি দেখে যেতে পারি। সব যে আমার মনে থাকবে না, এটা সবাই জানে আর কি। তো এটার ক্ষেত্রে এজ, এগুলো অনেক কথাবার্তা লেখা আছে, যাই হোক, এগুলো তারা বলতেই পারে। তো এখানের ক্ষেত্রে এইখান থেকে আমরা যেটা পড়বো, এই যে প্রোটিন অংশকে কি বলে আর নন প্রোটিন অংশকে কি বলে, এটা কোটি কোটি বার বিভিন্ন জায়গাতেই কোশ্চেনটা পরীক্ষায় দিছে। এই দুইটা মাস্ট। হ্যাঁ, তারপরে কোফ্যাক্টর কোনগুলা, কোফ্যাক্টর গুলার নাম, তারপর কোএনজাইম গুলার নাম। তারপরে এগুলো আমরা ছোটকাল থেকে একটু মোটামুটি জানি, তারপরও তোমরা দেখতে পারো আবার নাও দেখতে পারো, এগুলো তোমাদের জানা আছে আমি যতদূর জানি। ঠিক আছে, তারপরে যদি চাও তাহলে তুমি এই যে এনএডিপি, এটা একটু দেখিও, এফএন, এটা দেখিও, আর এই দুইটা তোমরা অটোমেটিক পারবা। তারপরে এখন আসো তালাচাবি যে মতবাদ, এই তালাচাবি মতবাদটা দেখো পরে তো এটাকে ইনডিউস ফিড, এখান থেকে তালাচাবি মতবাদটা পরিত্যাজ্য হলো।
তারপরে এটার ক্ষেত্রে আর তেমন কিছু নাই। এটার ক্ষেত্রে এই এনজাইম কি বলা হচ্ছে এটা একটু জাস্ট নামটা জানবো। তারপরে সরল এনজাইম, সরল এনজাইমের মধ্যে এখানে আসো যে প্রথম প্রথম যারা একটু হার্ড প্রিপারেশন নিতে চাও, এটা কাকে বলে পরীক্ষায় আসতে পারে। কিন্তু কাকে বলের থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে অক্সিডো রিডাকটেজের যেমন গুলা, ঠিক আছে। অথবা আরো কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে এটা দিয়ে বলতে পারে এটা থেকে এটা কোন এনজাইমের কারণে হয়, ঠিক আছে। এই কথাটাও আসতে পারে। তো এখন আসো যে আসলে পরীক্ষায় আরো বেশি কোনটা দিয়ে থাকে সেটা আমরা, ঠিক আছে, সেটা আমরা করবো যে হাইড্রোলাইটিক এনজাইম, কোন জাতীয় এনজাইম এগুলো আসতে পারে। তো এগুলোর থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এগুলো পড়তেই পারো, কিন্তু এগুলোর থেকেও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাতে আমরা যাব এই যে আইসোমারেজ। আইসোমারেজ এটা দিয়ে দিবে যে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হতে কোন এনজাইম প্রয়োজন। এটা মোস্ট ওয়ান্টেড একটা কোশ্চেন, ঠিক আছে। এটা মোস্ট ওয়ান্টেড একটা কোশ্চেন। তোমরা যদি বলো যে ভাই এগুলো তো সব মনে রাখতে পারবো না, মুখস্থ করতে পারবো না, তোমাকে এটা পড়তেই হবে, ঠিক আছে। একটা যদি পড়তে বলো তাহলে আমি এটা পড়তে। তারপরে আসো এটার ক্ষেত্রে আমরা যদি যাই, আচ্ছা এপিমারেজ এনজাইম এই কথাটা একটু মাথায় রাখিও, এটা অনেক সময় কাজে দেয়। আইসোমারেজ আর এপিমারেজ এটা তোমরা ভুলে যাও, এই জন্য বললাম আর কি। এখানে কিন্তু বলে দিয়েছে দেখো প্রথম 6 প্রকার, হ্যাঁ, প্রথম 6 প্রকার কিন্তু আইইউবি অনুসারে, বাকিগুলা কিন্তু না। এটা একটু খেয়াল করবো, এটা একটু ট্রিক্স খাটাই দিবে তোমাদের সাথে। এবং এটার প্রত্যেকটাই পিএইচ প্রত্যেকটাই লাগবে, এর মধ্যে থেকে পেপসিনটা কোটি কোটি বার পরীক্ষা আসছে। তারপরে এটা হচ্ছে কোন ধাতু, ধাতুগুলা কোনটা বাড়ায় দেয় কোনটা কমায় দেয়। তারপরে এটার ক্ষেত্রে সাবস্ট্রেটের ঘনত্ব, এটার ক্ষেত্রে তোমার এই যে অ্যাক্টিভেটর পড়তে হবে, প্রোডাক্টের ঘনত্ব পড়তে হবে, এই দুটো কথা পড়তে হবে। তারপরে আচ্ছা সেলুলোজ, সেলোবাইজ, এটা সেলুলোজের ব্যবহারের ক্ষেত্রে, সেলুলোজের ব্যবহার ক্ষেত্রে কফি, এটা একটু পড়িও, হ্যাঁ, এটা একটু পড়িও। প্রোটিএজ, এই কথাটা লাগবে। প্রোটিএজ এনজাইম গুলো কোনগুলা, এই তিনটা লাগবে। প্রোটিএজ এনজাইম নয় কোনটা, এটা দিয়ে দিব, হ্যাঁ। তারপরে বেকারি শিল্পে কোনটা, রক্ততঞ্চনে, এই কথাটা রক্ততঞ্চনে প্রোটিএজ, এটা মাস্ট, হ্যাঁ। এই তিনটার মধ্যে তুমি বুঝতেই পারতেছো এই 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপরে অ্যামাইলেজ, এটার ক্ষেত্রে এই যে ছোট স্টার্টসে আমরা পড়লাম কারা কারা কোথায় কি করছে না করছে এগুলো কথাবার্তা এই বলছে, এই 4 নাম্বারটা মাস্ট, ঠিক আছে, রিপ্লেসমেন্ট থেরাপিতে। তারপরে ক্যাটালেজ, ক্যাটালেজ থেকে তো এই যে পারঅক্সাইড আছে, আমরা ফার্স্ট অধ্যায়টাতেও আমরা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে, হ্যাঁ, ক্যাটালেজ কথাটা আমরা পড়ছিলাম, মনে আছে কিনা। তো এই ক্যাটালেজ কথাটা লাগবে, ঠিক আছে। কন্টাক্ট লেন্স, এটাতে ব্যবহার করা হচ্ছে, এটা তোমার জানা লাগবে। জাইমেস, ইস্ট, জাইমেস ওতপ্রোতভাবে জড়িত বেকারি শিল্পে। তো অ্যালকোহল উৎপাদনে আমরা এটা কি উদ্ভিদ সারিত তত্ত্বতেও পড়ব, ঠিক আছে। ফার্মেন্টেশন, জাইমেস, ইস্ট এগুলো ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করতে আমরা কি লাগবে, কোন এনজাইম, জাইমেস। তারপরে আসো লাইপেজ নিয়ে তেমন আমরা আপাতত ঘাটাঘাটি করতেছি না। তো এই যে বিভিন্ন রোগ নির্ণয়ে রক্তের লাইপেজ পরীক্ষা করা হয়, এইটা পড়লে। তারপরে ফলের রস তৈরি, পনির তৈরি, যে পনির তৈরিতে রেনিন এনজাইম এটা মাস্ট, এটা না পড়ে পরীক্ষা দিতে আসা যাবে না, ঠিক আছে। তারপরে আচ্ছা এই বিজ্ঞানীর নামটা একটু পড়িয়ে কষ্ট করে, চোখের ছানি অস্ত্রোপচার করছেন। তারপরে ডায়াবেটিসের জন্য, ঠিক আছে, ডায়াবেটিসের জন্য কি ধরনের এনজাইম কাজ করে, এবং উচ্চ রক্তচাপ, এটা আমার জন্য মানে মোস্ট ওয়ান্টেড একটা কোশ্চেন, উচ্চ রক্তচাপের জন্য কোন এনজাইম, ঠিক আছে। এটা যেহেতু বোল্ড অক্ষর নাই কিন্তু এটা পরীক্ষায় দেওয়ার question। তারপরে এটা, এটা কোটি কোটি বার পরীক্ষায় আসে, ঠিক আছে, ইউরোবাইলেস, মস্তিষ্ক এবং ধমনির জমাট। তারপরে আচ্ছা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড যেখানে সেখানে ক্যাটালিস, হ্যাঁ, এটা তো এর আগেই আগেই দিছি। তারপরে কোএনজাইম এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, উদাহরণগুলো পড়বা, এটারও উদাহরণ। তারপরে জৈব অনুঘটক গুলো নিয়ে অনেক কথা বলা থাকুক, সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে পড়তে পারো এগুলা, যেমন চাই। আমি যেগুলো দাগাই দিলাম এগুলো মাস্ট করবা, এর সাথে তোমার যেগুলো ভালো লাগে বা যেগুলো তুমি পরীক্ষায় ভুল করছো সেগুলো পড়বা, ঠিক আছে। এই যে পাতায় প্রস্তুতকার এইটা, এই কথাটা আবার আসছে। তারপরে এটার ক্ষেত্রে
এটার ক্ষেত্রে দেখছো এই কথাটা কতবার পরীক্ষা, এই যে কত পার্সেন্ট, 22 ভাগ আর 78 ভাগ, এটা একটু করে নিলা। শাখান্বিত এগুলো তুমি জানো, এগুলো মোটামুটি তুমি পারবা। তারপরে এই যে শিশুদের ক্ষেত্রে কয়টা এটা জানলা, এটা আবার একটু রিভিশন দিলা। তারপর সব এনজাইমি প্রোটিন এই কথাটা আরেকবার পড়লা, এই প্রোটিয়ম কথাটা একবার রিভিশন দিলা। তারপরে এটার ক্ষেত্রে আচ্ছা এটার ক্ষেত্রে এই যে কোলেস্টেরল একটা স্টেরয়েড এই কথাটা আরেকবার দেখলা। ঠিক আছে। তারপরে এই যে ইউরিয়েজ কোষ থেকে পৃথক করা হয় এই কথাটা একবার দেখলাম। তারপরে অ্যাপোএনজাইম, এই যে এই 41 নম্বরটা মাস্ট করতে হবে। আর কোনটা জোড়া লাগার ক্ষেত্রে লাইগেজ কাটার জন্য রেস্ট্রিকশন, এটা তুমি আবার জীব প্রযুক্তি অধ্যায়ে পাবা, প্রথম অধ্যায়ে পাবা, এই কথাগুলো বারবার আসতে থাকে। রিডিউসিং সুগার কোনটা এই কথাটা পড়তে হবে। ঠিক আছে। এই যে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কি কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তাহলে এই ছিল আজকের পড়াশোনা। তো আমি চেষ্টা করছি, প্রায় 35 মিনিট হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক রাতে এই ভিডিওটা আসলে তোমাদের জন্য বানাইতেছি, তোমাদের যেহেতু পরীক্ষা সামনে। তো এই অধ্যায় থেকে এই তথ্যটুকু মাস্ট পড়তেই হবে, এরপর তোমার যেটা ভালো লাগে সেভাবে তুমি পড়িও, কিন্তু এগুলো পড়ে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে আসা উচিত বলে আমি মনে করছি। এরপর তোমাদের কোনো মতামত মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, ওখানে তোমরা জানাতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমাকে ক্ষমা করবে যে ভিডিওটা প্রায় 35 মিনিট চলে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য, আসলে এগুলা না দাগেলে হতোই না, এই কারণে আমি দাগেছি। হ্যাঁ, তো তোমরা এই কয়টা অবশ্যই পড়ে এসো। অবশ্যই তোমাদের জন্য এই অধ্যায়ের জন্য এটা উপকারে আসবে ইনশাল্লাহ। সবাইকে ভালো এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।